নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল, ইতিহাস অপশনাল, অল জিএস পেপার্স, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয়। আগের কয়েকটা ক্লাসে আমরা ইতিহাস অপশনালটাকে শুরু করেছি এবং টপিক ওয়াইজ ক্লাস করছি। আজকে বাংলা অপশনালের ক্লাস আবার ফিরে এসেছি। WBCS এবং UPSC টপিক ওয়াইজ আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব ইউপিএসসি স্পেশাল এবং আমরা সোনার তরী নিয়ে আলোচনা করব। সোনার তরীর অনেকগুলো ক্লাস আমরা করেছি, লাইন ভিত্তিক আলোচনাও করেছি, কিন্তু এখান থেকে ওভারঅল যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ নৈবেত্তিক যে প্রশ্নগুলোর সাথে সাথে যে বিশ্লেষণাত্মক যে প্রশ্নগুলো আসে, যে কবিতা বিশ্লেষণ হিসাবে নয়, ধরো ওভারঅল যে ভাবনাগত যে বিশ্লেষণ আছে সেই ধরনের যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের আলোচনা হয়নি। তো আজকের ক্লাসে আমরা দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে গিয়ে, প্রথম যেটা বলবার, তার এই ধরনের যেটা প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন, ধরো সোনার তরী কাব্যগ্রন্থের নামকরণ, সোনার তরী কাব্যগ্রন্থের মৃত্যু ভাবনা, সোনার তরী কাব্যগ্রন্থের লিরিসিজম বা রোম্যান্টিসিজম, এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তো এখানে আমরা যখন আলোচনা করব, নোটটা যখন তৈরি করব, অবশ্যই কোনো এই কাব্যগ্রন্থের কিছু কবিতাকে আমরা বেছে নেব, সেখানে অবশ্যই প্রাসঙ্গিক কবিতা, দৃষ্টান্ত দেব, সেখান থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের এই সোনার তরী কাব্যগ্রন্থের লিরিসিজম এবং রোম্যান্টিসিজম, এবং তার সাথে সাথে রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা। মৃত্যু ভাবনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে, সোনার তরী কাব্যগ্রন্থর মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেগুলো বিচিত্র কবিতা এবং সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিশিষ্টতায় উজ্জ্বল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সোনার তরী কাব্যগ্রন্থে যে বিভিন্ন তত্ত্ব বা তাত্ত্বিক বিষয়গুলো যেটা রয়েছে, জীবন দেবতা তত্ত্ব রয়েছে, মানুষ সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে, বা এই যে রহস্যময়ী নিরুদ্দেশ যাত্রার যে রহস্যময়ী মোহিনী যে নাবিকা আছেন তিনি কে, এই ধরনের অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু এই ধরনের যে অফ টপিক প্রশ্নগুলো, যে রবীন্দ্রনাথের সোনার তরীতে মৃত্যু ভাবনা, এগুলো কিন্তু খুব কি বলবো, এমন একটা টপিক, কিছু কিছু এমন টপিক আছে যেমন হুট করে যদি দিয়ে দেয় তখন তৈরি থাকে না। ওই জন্য বলছি যে সব দিকটা কিন্তু অবশ্যই বজায় রাখবে, এবং অ্যাটলিস্ট কিছু কিছু মানে এই ধরনের কাব্যগ্রন্থ, শুধুমাত্র সোনার তরী কেন, রবীন্দ্রনাথের নবজাতকও তোমাদের সিলেবাসে রয়েছে। তো যখন তোমরা পড়বে তখন কিছু কিছু টপিকগুলো আছে, যখন ধরো একটু মনে হয় অড টপিক, সেটাও কিন্তু লিখে রাখবে, কেননা ইউপিএসসির এমন একটা জায়গা যেখানে কিন্তু ভীষণ ডাইভার্সিফাইড জায়গা, এবং সেখানে কিন্তু ডাইনামিক কোয়েশ্চেন আসে। এবং তোমরা যদি প্রিভিয়াসের কোশ্চেন পেপার ফলো করো তাহলে বুঝতে পারবে খুব একটা কোশ্চেন কিন্তু রিপিট হয় বা এরকম কোনো ব্যাপার নেই। টপিক অবশ্যই সিলেবাসের বাইরে থেকে তো দেবে না, কিন্তু কোশ্চেনগুলোর প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করবে, এবং বিগত 5 বছরের কোশ্চেন প্যাটার্ন, লাস্ট ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা দেখো যে কতটা পাল্টে গেছে এবং কতটা ডাইনামিক হয়েছে। তাই জন্য বলছি এমন টপিকগুলোকে একটু ভালোভাবে কভার করে রেখো। ঠিক আছে, যেমন যদিও এই ছোট ক্লাসের মধ্যে সম্পূর্ণটা আমাদের আলোচনা করা পসিবল নয়, তার জন্য আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করতে হবে, সেখানে আমরা নোটসও লিখিয়ে দিই। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করতে হবে, কিন্তু তাও তোমাদের কাছে যাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি ছোট্ট আলোচনার মাধ্যমে। ঠিক আছে, যাতে তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথমে যেটা আলোচনার প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা। তো রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা বলতে গেলে আমাদের প্রথমে বৈষ্ণবীয় ভাবনায় চলে আসে, যে মরণ রে তুহু মম শ্যাম সমান, তাই তো? এটা তিনি এই ভাবনায় অবশ্যই উদ্বুদ্ধ। তিনি মরণকে শ্যামের সাথে তুলনা করেছেন। তার কাছে মৃত্যু কোনো অন্ধকার দিক নয়, মৃত্যু এমন একটা জায়গা যেখানে প্রশান্তি বিরাজ করে। আবার জীবন মৃত্যুকে তিনি বারবার তার গানের মধ্যে তুলে ধরেছেন। তাতা থই থই গানে তোমরা শুনেছো যে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাই তো? তো এই যে জীবন মৃত্যুর খেলা, এর মধ্যেকার যে যাত্রাপথ, সেটাই তো জীবনের আসল কি বলবো প্রাপ্তি। একটা মানুষের জীবনের যে প্রাপ্তি, মানুষ কিছু নিয়ে যায় না, তাই তো? মৃত্যু যখন বরণ করে সে কিছু নিয়ে যায় না, এবং সে যখন পৃথিবীতে আসে সে কখনো কিছু নিয়েও আসে না। এই যে যার যাত্রা, জীবন থেকে মৃত্যু পথের যে যাত্রা, সেখানেই মানুষের যে যত প্রাপ্তি হয়, সেখানে সুখ দুঃখ আশা ভালোবাসা সব এখানেই আসে, এই যাত্রাতেই আসে। এই যাত্রাপথের নামই আমরা জীবন দিয়েছি। এই বিষয়টা রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতায় বিভিন্নভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, ধরো যেতে নাহি দিব কবিতাটা যদি দেখো, সেখানে আমরা দেখব যে মৃত্যুকে তিনি চলে যাওয়া, মানুষের প্রিয়জনের চলে যাওয়ার সাথেও একটা তুলনা করেছেন, যে মৃত্যু মানে শুধু শারীরিক মৃত্যু নয়, তাই তো? এবার যদি ঝুলন কবিতা দেখি, এই সোনার তরী কাব্যগ্রন্থের ঝুলন কবিতার মধ্যেও যে মৃত্যু চেতনার জায়গা রয়েছে, যে মানে এখানে ঝুলনারোহী কারা, ঝুলনারোহী দুজন, একজন কবি স্বয়ং এবং তার যে
প্রাণরূপিণী তার যে বধূ, সেই সেই যে দোলাচল, এই দোলাচলের মধ্যে স্বয়ং এবং প্রাণরূপিণী বধূ, এখানে জীবন এবং মৃত্যু এই দুটোর সাথে আমরা তুলনা করতে পারি। এবং এই ঝুলন কবিতার মধ্যে একটা দোদুল্যমান চিত্র রয়েছে। এই দোদুল্যমান চিত্রটা কি? জীবন মৃত্যুর যে দোলাচলতা, তাই তো? এরকমভাবে তোমরা যত পড়বে না, আরো খুব ভালোভাবে নিজস্ব মানে নিজেই তৈরি করতে পারবে। হ্যাঁ, রবীন্দ্রনাথকে পড়ার জন্য, রবীন্দ্রনাথকে বোঝার জন্য একটু নিবিড় চিত্তে পড়তে হয়। সোনার তরী বা নবজাতকের মতো কবিতার মধ্যে এই ধরনের ধরো টপিক আছে, তোমরা কবিতাগুলো পড়লে না, সেখান থেকে জিস্ট যখন তোমরা লিখবে, তখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথের ভাবনা, রবীন্দ্রনাথের জীবন দর্শন কতটা অন্য, কতটা আলাদা, কতটা অনন্য মাত্রার। তিনি ভীষণভাবে দূরদর্শী ছিলেন এবং কবিরাদেরকে বলা হয় ব্রহ্ম, সৃষ্টিকর্তা। হ্যাঁ, তো এই সৃষ্টিকর্তার মনের মধ্যে, ব্যক্তিগত চেতনার মধ্যে যে মৃত্যু ভাবনা রয়েছে, হ্যাঁ, আমরা যখন জীবনানন্দ পড়বো, জীবনানন্দের মৃত্যু ভাবনা একেবারেই অনন্য প্রকৃতি। তোমাদের জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতার যে ক্লাসগুলো আমি করেছি, সেখানে জীবনানন্দের আমি মৃত্যু ভাবনা নিয়ে আলোচনা করেছি, কিন্তু একেবারে বিপরীত জায়গায় তারা অবস্থান করছেন। আধুনিকতার জায়গা আমি যাচ্ছি না, আধুনিক শব্দটাই ভীষণভাবে পিচ্ছিল। রবীন্দ্রনাথও কি আধুনিক ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু আমরা যখন রবীন্দ্র পরবর্তী কবিদেরকে আধুনিক কবি হিসেবে বেছে নিই। হ্যাঁ, কিন্তু একটা কবির কাছে মৃত্যু কতবার এসেছে, ব্যক্তিগত জীবনে মৃত্যু বারবার বারবার ফিরে এসেছে। হ্যাঁ, তিনি তার সন্তানের মৃত্যু দেখেছেন, তার স্ত্রীর মৃত্যু দেখেছেন, খুব প্রিয়জনদের তিনি মৃত্যু দেখেছেন। তাও তিনি মানে এটাকে উপলব্ধি করেছেন যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই যে গানগুলো যখন তিনি লিখছেন, আমাদের এখনো কি মনের মধ্যে পৌঁছে যায় না? আমাদের এখনো কি মনে হয় না যে জীবন মৃত্যুর এই দোলাচলতার জীবনের সব থেকে সত্য হচ্ছে তাই? জীবনের সব থেকে বড় সত্য, চরম সত্য হচ্ছে তোমার জন্ম এবং মৃত্যু। এর মধ্যেকার যে রাস্তাটা রয়েছে, যে যাত্রাপথ রয়েছে, এর মধ্যে দোলাচল, সত্য মিথ্যার দোলাচলতার মধ্যেই কিন্তু আমরা চরমতম সত্যের দিকে পৌঁছে যাই। এবং এটা হচ্ছে, এটা হবে, এটা মানুষের মৃত্যু ভয়ের একটা জায়গা, কিন্তু জীবনানন্দের মৃত্যু একবারে অন্যরকম, অবসাদগ্রস্ততা পেরিয়ে এসে বা প্রগাঢ় প্রশান্তির ক্লান্তিময়তা থেকে একটা উদ্ধার পাওয়ার জায়গা। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা একেবারে অন্য। রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা প্রশান্তির। হ্যাঁ, এবং এই মৃত্যুটা জীবনের মানে, তিনি তো অবশ্যই ঔপনিষদিক ভাবনায় উন্নীত ছিলেন এবং তাই জন্য তিনি মনে করতেন তিনি পরজন্মে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, জীবনানন্দও পরজন্মে বিশ্বাসী ছিলেন, তাই তিনি বারবার বলতেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। ঠিক আছে, তো কিন্তু এই দুজনের মধ্যে মৃত্যু ভাবনার তফাৎটা আছে, পার্থক্যটা আছে। এবং তোমরা যতই ধরনের কবিতা পড়বে, ধরো যেতে নাহি দিব, ঝুলন, এই ধরনের কবিতা যখন তোমরা পড়বে না, তখন তুমি বুঝতে পারবে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা, বা বৈষ্ণব কবিতার মতো কবিতা যখন পড়বে, তখন বুঝতে পারবে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা একেবারে আলাদা। তার জীবন দর্শনের সাথে তার মৃত্যু চেতনার মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ব্যক্তিগত জীবন এবং তার ব্যক্তিগত বা তার কবিত্ব সবটা মিলেমিশে বলছি। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের যখন প্রশ্ন আসবে, তোমরা কিন্তু এভাবে রেডি করো, যে কোনো কবিতা 3-4টে কবিতা নেবে, তার দৃষ্টান্ত নেবে, নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, এটা গেল রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা। এরপর আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থে লিরিসিজম বা রোম্যান্টিসিজম। আচ্ছা, লিরিসিজম বলতে বা গীতিকাব্যিক প্রবণতা বলতে আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যে বাদ্যযন্ত্র, পাশ্চাত্যের বাদ্যযন্ত্র লায়ার, LYR, লায়ার থেকে লিরিক শব্দটা এসেছে। এটা কি একটা যন্ত্র, বীণা জাতীয় যন্ত্র, একটা সঙ্গীত পরিবেশন করা হতো এবং এই যন্ত্রটা বাজিয়ে কোনো বিষাদের বা প্রেমের এই ধরনের কোনো সঙ্গীত পরিবেশন করা হতো, সেখান থেকেই লিরিক জায়গাটা এসেছে। এবং আমাদের বাংলার, ভারতের যে শাস্ত্র রয়েছে, সেখানে নন্দন তত্ত্ব যেখানে রয়েছে, সেখানে আলাদা করে যে লিরিসিজম বা গীতি কবিতার আলাদা করে কোনো সংজ্ঞার সূত্র আমরা পাই না খুব একটা, খণ্ডকাব্যের একটা সূত্র পাই যদিও। কিন্তু পাশ্চাত্যের যদি আমরা লিরিসিজমের বিষয়টা দেখি, লিরিক ভাবনা বা গীতি কবিতা, যেটা আমরা যদি বাংলায় তর্জমা করি সেটা গীতি কবিতায় রূপান্তরিত হয়, সেটা আমরা আলোচনা করেওছি এবং আমাদের সিলেবাসে রয়েছে, তাই না? লিরিক্যাল ট্রেন্ডস, এটা আমাদের সিলেবাসে রয়েছে, গীতিকাব্যিক প্রবণতা। তখন আমরা বুঝেছি যে গীতি কবিতা কি বলে, কাকে বলে গীতি কবিতা, গীতি কবি কারা। গীতি কবি কারদের মধ্যে আমরা অবশ্যই জানি বিহারীলালের মতো কবি আছেন, মধুসূদন দত্তের মতো কবি আছেন, এবং রবীন্দ্রনাথ তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকবি, এটা তো বলবার অপেক্ষা রাখে না।
হ্যাঁ, তো এই সোনার তরী কাব্যগ্রন্থে গীতিকাব্যিক প্রবণতাটা আমরা কিভাবে আলোচনা করব? তো প্রথমে যেটা বলবো যে প্রথমে তোমরা যখন নোটটা লিখবে তখন গীতিকাব্যিক প্রবণতা বা গীতিকাব্য কোথা থেকে এসছে সেটা একটা আলোচনা করলে, যেমন বললাম যে লায়ের থেকে লিরিক, লিরিক থেকে গীতি কবিতা, এই রকম ধরনের আলোচনা করলে, তারপরে রবীন্দ্রনাথের মধ্যে যে গীতিকাব্যিক প্রবণতা বা গীতি কবিতা বলতে কি বোঝানো হচ্ছে, একটা কবিতাকে আমরা কখন গীতি কবিতা বলবো, তার যে বৈশিষ্ট্য, তার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার কবির ব্যক্তিগত চেতনা যখন ব্যষ্টিগত চেতনায় পরিণত হচ্ছে। হ্যাঁ, তাকে আমরা গীতিকবির মানে গীতিকাব্যিক উচ্ছ্বাসের মধ্যে সুরমূর্ছনার সাথে যখন পরিবেশিত হচ্ছে এবং স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে, তাকে আমরা গীতিকবিতার বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখি, তাই তো? এবার সোনার তরীর মধ্যে আমরা দেখেছি মানস সুন্দরী, সোনার তরী কবিতা, দুই পাখি কবিতা। হ্যাঁ, এখানে আমরা ব্যক্তিগত রবীন্দ্রনাথকে তো পেয়েছি। ধরো দুই পাখি কবিতার মধ্যে যদি আমরা দেখি যে খাঁচার পাখির সাথে আমরা তুলনা করতে পারি না, যে রবীন্দ্রনাথ যখন নাগরিক জীবনে বসবাস করতেন, ঠাকুর বাড়িতে তার শৈশবটা কেটেছে, কৈশোরটা কেটেছে, তখন তিনি যে একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে বসবাস করতেন এবং প্রকৃতির হাতছানিকে রীতিমতো তাকে উপেক্ষা করতে হতো, হ্যাঁ, একটা বাধা ছকে তাকে থাকতে হতো, তখন তিনি নিজেকে খাঁচার পাখির সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, এই জাতীয় বিষয় যখন ব্যক্তিগত চেতনা কাব্যিক প্রতিমায় রূপান্তরিত হচ্ছে, তখন আমরা তাকে গীতি কবিতার নাম দিচ্ছি, তাই তো? এবার শুধুমাত্র দুই পাখি নয়, আমরা যদি দেখি সোনার তরী কাব্যগ্রন্থেও দেখি যে সোনার তরী কাব্যগ্রন্থের ক্ষেত্রে আমরা তো অবশ্যই, মানে শুধুমাত্র নাম কবিতার ক্ষেত্রে বলছি, কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি সোনার ধানকে যদি আমরা খণ্ড সৌন্দর্য বা আমরা যদি সোনার তরীকে অখণ্ড সৌন্দর্যের সাথে তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথের যে যাত্রা, তিনি তো জীবন দেবতার কাছে তার সৃষ্টি তুলে দিতে চেয়েছেন অমরত্ব লাভের আশায়, কিন্তু যখন সেখান থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, তিনি বুঝেছেন যে তার সৃষ্টি তিনি তুলে নেবেন, জীবন দেবতা তার সৃষ্টিটাকে গ্রহণ করবে, তাকে গ্রহণ করবে না। এবং এই যে উপলব্ধি, তার ভরা যৌবনে উপলব্ধিটা হয়েছে, হ্যাঁ, পরিণত বয়সে ভরা যৌবনে এসে, কৈশোরে বা শৈশবে নয়। হ্যাঁ, তো এই যে উপলব্ধি, ব্যক্তিগত উপলব্ধি কিভাবে স্বতঃস্ফূর্তভাবে কাব্যিক প্রতিমায় রূপান্তরিত হচ্ছে, সেটা কিন্তু আমরা এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় দেখতে পাই। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো তোমরা অবশ্যই আলোচনা করবে, কয়েকটা কবিতা নেবে, নিয়ে তারপর তার দৃষ্টান্ত নেবে, অবশ্যই কোটেশন ব্যবহার করতে পারো, প্রাসঙ্গিক, অবশ্যই প্রাসঙ্গিক কোটেশন। ঠিক আছে, এমন না যে কোনো একটা প্রশ্ন মানে যে যেমন যা তা কোটেশন তুলে দিলাম, এমন না, প্রাসঙ্গিক কোটেশন তুলবে, কোটেশনটাকে বিশ্লেষণ করবে এবং অবশ্যই কবির ভাবনা, জীবন দর্শন সবটা মিলিয়ে টু দ্য পয়েন্ট আনসার লিখবে। যেরকম প্রশ্ন চাইছে প্রশ্নটাকে বারবার পড়বে, যেরকম প্রশ্ন চাইছে সেরকম কিন্তু উত্তর লিখবে। আর অবশ্যই নোটটা তৈরি করার চেষ্টা করো। এমন না যে আমি কিছু কিছু টপিক পড়ে নিলাম, ভাবলাম যে পরীক্ষার খাতায় গিয়ে লিখবো, সেটা কিন্তু ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো জায়গা কিন্তু পসিবল নয়। তোমরা অবশ্যই একটা নোট তৈরি করবে, এমনভাবে তৈরি করবে, কনসাইজভাবে, প্রিসাইজলি এমনভাবে তৈরি করবে যাতে তোমরা যেভাবে নোটটা লিখছো সেরকমভাবেই মোটামুটি গিয়ে পরীক্ষার খাতায় লিখতে পারো। হ্যাঁ, সবসময় কি কমন পাবে না, কিন্তু টপিকগুলো জানা থাকলে, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থাকলে অবশ্যই তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, অবশ্যই লেখা প্র্যাকটিস করো, সামনে তোমাদের পরীক্ষা, সামনে ডাব্লিউবিসিএসেরও মেন্স, ইউপিএসসিরও মেন্স। হ্যাঁ, তো অবশ্যই তোমরা যারা অপশনাল নিয়েছো, বাংলা অপশনালকে বেছে নিয়েছো, তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করছো আশা করি। সবাইকে জানাই শুভকামনা, শুভেচ্ছা, সবার পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে আশা করি। আর হ্যাঁ, আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইন পেইড ব্যাচ জয়েন করবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।